কি অবস্থা? তো আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর জুওলজির দ্বিতীয় অধ্যায়ের একটা পার্ট সম্পর্কে। তো জীববিজ্ঞানে টোটাল দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বোটানের, একটা হচ্ছে জুওলজি। তো প্রাণীবিজ্ঞানের মধ্যে যে সেকেন্ড চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে প্রাণীর পরিচিতি, তার টোটাল তিনটা অংশ আছে: হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। তো আজকে আমরা এই প্রাণীর পরিচিতির রুই মাছ অংশটার একটু আলোচনা করব। তো প্রথমে আমরা হচ্ছে হেডিংটা দিয়ে নিই। তো যাই হোক, আজকে আমরা প্রথম ক্লাস করছি রুই মাছের। তো রুই মাছকে আরো একটা নামে ডাকা হয়। তো সে নামটা কি? সেটা হচ্ছে রহু ফিশ। রুই মাছের বৈজ্ঞানিক নাম কিন্তু ল্যাবেও রোহিতা। এটা আমরা 9-10 থেকে জানি। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবেও রোহিতা। তো এটাকে আমরা অনেক সময় সংক্ষেপে এল রোহিত আকারেও লিখি। তো যাই হোক, রুই মাছকে বলা হয় রহু ফিশ। এখন রুই মাছের প্রকৃতিটা কি আমরা একটু দেখি। যদি আমরা প্রকৃতি নিয়ে কথা বলি, তো রুই মাছের প্রকৃতি হচ্ছে এটা কার্প জাতীয় মাছ। রুই মাছটা কেমন মাছ? কার্প জাতীয় মাছ। এখন এই কার্প জাতীয় মাছ আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মেজর কার্প, আরেকটা হচ্ছে মাইনর কার্প। তো মেজর কার্প জিনিসটা কি? যেগুলো হচ্ছে একটু বড় কার্প জাতীয় মাছ সেগুলোকে বলা হয় মেজর কার্প, আর যেগুলো হচ্ছে অনেক ছোট কার্প জাতীয় মাছ সেগুলোকে বলা হয় মাইনর কার্প। তো মেজর কার্পের মধ্যে যেগুলো আছে, আমাদের আজকের টপিক রুই মাছ, এছাড়াও কাতলা এবং মৃগেল। আর মাইনর কার্পের যে মধ্যে যে মাছগুলো আছে সেটা হচ্ছে বাটিয়া এবং ধনিয়া। বাটিয়া মাছ, যেটাকে আমরা অনেকে আঞ্চলিকভাবে বাটা মাছ নামে চিনি, বাট ধনিয়া মাছটা আমি কখনো খাইনি, জানিও না দেখতে কেমন হয়। কখনো দেখে থাকলে হয়তো জানি না এটার নাম ধনিয়া, বাট যেহেতু আমাদের বইতে আছে তাই এটা পড়া লাগবে। তো এখন রুই মাছের ক্ষেত্রে এই কয়েকটা, এই জাস্ট একটা জিনিস দেখলাম যে রুই মাছের প্রকৃতিটা কি। তো এবার আমরা দেখব রুই মাছের সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট। তো প্রথমটা হচ্ছে প্রিয় তাপমাত্রা রুই মাছের, মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকতেও পছন্দ করে, সেটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এই রুই মাছটা বাঁচে না। এখন রুই মাছের আমরা খাবার সম্পর্কে জানবো, যে রুই মাছ অ্যাকচুয়ালি কি কি খায় বা রুই মাছের খাদ্যাভ্যাস। তো রুই মাছের খাবার হচ্ছে প্ল্যাঙ্কটন। এই প্ল্যাঙ্কটন আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন বা প্রাণী প্ল্যাঙ্কটন, আর আরেকটা হচ্ছে উদ্ভিদ প্ল্যাঙ্কটন বা ফাইটো প্ল্যাঙ্কটন। তো রুই মাছের খাদ্যাভ্যাসের মধ্যে আছে কি জুওপ্ল্যাঙ্কটন এবং
ফাইটোপ্ল্যাঙ্কটন। তো এই জিনিসগুলো আমরা জানলাম। তো এইবার আমরা রুই মাছের গঠন সম্পর্কে একটু জানি। দেখো, রুই মাছ কিন্তু একটু বেশ লম্বাটে টাইপের মাছ হয়। আচ্ছা, তো এখন দেখো, এটা আমরা যাই হোক চেষ্টা করছি আপাতত একটা রুই মাছ বানানোর, কিছুক্ষণের জন্য, যতক্ষণ ক্লাসটা চলে ততক্ষণের জন্য বিশ্বাস করে নিই যে এটা একটা রুই মাছ। তো তারপর যে খুশি মাছ ভাবতে পারো। এখন রুই মাছের মধ্যে কি পাখনা আছে? ডেফিনেটলি পাখনা তো আছে, এটা সব মাছের ক্ষেত্রেই আছে। তো রুই মাছের পাখনাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যুগ্ম পাখনা আর আরেকটা হচ্ছে অযুগ্ম। তো যুগ্ম পাখনা মানে কি, যে জিনিসটা হচ্ছে জোড়, যে জিনিসটা অ্যাকচুয়ালি জোড় বা যে পাখনাগুলো জোড় সেগুলোকে বলা হয় যুগ্ম পাখনা, আর যে পাখনাগুলো তোমার বেজোড় আছে সেগুলোকে বলা হয় অযুগ্ম পাখনা। এখন আমরা এগুলো দেখি যে কোনগুলো যুগ্ম পাখনা এবং কোনগুলো অযুগ্ম পাখনা। আচ্ছা, তো আমরা প্রথমে যুগ্ম পাখনা সম্পর্কে একটু জানি। যুগ্ম পাখনা, আর এদিকে দেখি পাখনা রশ্মি। আচ্ছা, পাখনা রশ্মি বলতে কি, এই যে একটা পাখনা, এই পাখনার মধ্যে অনেকগুলো রশ্মি থাকে, এই রশ্মি সংখ্যা কত এটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো এখন আমরা দেখব এই যুগ্ম পাখনার মধ্যে কি কি আছে না আছে। তো মেইনলি যুগ্ম পাখনার মধ্যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা। একটা হচ্ছে বক্ষ পাখনা আর একটা হচ্ছে শ্রোণী পাখনা। তো এখন বক্ষ পাখনা জিনিসটা কোনটা? এইটা হচ্ছে বক্ষ পাখনা আর এইটা হচ্ছে শ্রোণী পাখনা। রুই মাছের এই শ্রোণী পাখনার কাছে আছে তার পায়ুপথ এবং জননাঙ্গ, আর এই জায়গায় আছে শ্রোণী পাখনা। এখন আমরা এইদিকে যেরকম একটা বক্ষ পাখনা দেখতে পাচ্ছি, তার ঠিক অপর দিকে মানে ওই সাইডে আরেকটা এরকম বক্ষ পাখনা আছে, এটার সংখ্যা হচ্ছে দুইটা। সেম একইভাবে এইদিকে যেরকম একটা শ্রোণী পাখনা আছে, মানে এই দিক থেকে বের হইছে এই পাখনাটা, ওই দিক থেকে আরেকটা আছে। তো তার মানে কি শ্রোণী পাখনা আছে দুইটা। তো বক্ষ পাখনার সংখ্যাও কি জোড়, শ্রোণী পাখনার সংখ্যাও কি জোড়, যেটার জন্য বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনাকে বলা হয় যুগ্ম পাখনা। এখন বক্ষ পাখনা, এই পাখনার মধ্যে পাখনা রশ্মি আছে কয়টা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো বক্ষ পাখনার মধ্যে যে পাখনার রশ্মি আছে সেটা হচ্ছে 16 থেকে 17টা বক্ষ পাখনার মধ্যে, আর শ্রোণী পাখনার মধ্যে রশ্মি আছে 9টা। বক্ষ পাখনার মধ্যে কি রশ্মি আছে কয়টা? 16 থেকে 17টা, এবং শ্রোণী পাখনার মধ্যে আছে 9টা। কিছু কিছু মাছের ক্ষেত্রে তো কম বেশি ভ্যারি করে অনেক সময়। তো এখন এই বক্ষ পাখনার কাজটা কি, এটা অবশ্যই জানা গুরুত্বপূর্ণ। তো বক্ষ পাখনার যে কাজ সেটা হচ্ছে যে পানির যে গভীরে থাকে মাছটা, গভীর থেকে যখন উপরে ওঠে, আমরা প্লেন চালানোর সায়েন্সটা কি আমরা জানি? না জানলে একটু সংক্ষেপে বলি যে প্লেন যখন উপরে ওঠে তখন প্লেনের যে বড় সামনের দিকে দুটো ডানা থাকে, ওই ডানার একটা পিছনের অংশ হালকা একটু কাত হয়ে যায়, অর্থাৎ কি বাতাসটা অ্যাকচুয়ালি এইভাবে ফ্লো হয়, যে এই যে বাতাস যাচ্ছে বাতাসটা এইভাবে ফ্লো হয়। তো যার জন্য কি বাতাসের বিপরীতে প্লেনটা উঠতে পারে যাতে। তো পানির নিচ থেকে উপরে ওঠার ক্ষেত্রেও মাছের সেম সায়েন্সটাই কাজ করে। তাদের এই যে সামনের যে দুইটা বক্ষ পাখনা আছে, এই বক্ষ পাখনাকে তারা ব্যবহার করে পানির গভীর থেকে হঠাৎ
উপরের দিকে উঠতে পারে। আচ্ছা, এবার আসে কি শ্রোণী পাখনা মানে পিছনের দুই পাখনা। পিছনের দুই পাখনার কাজ কি? তো পিছনের দুই পাখনার কাজ হচ্ছে উপরে ও নিচে যে চলাচল করে, উপরে নিচে চলাচল করতে, তারপরে কি থামে, মাছে যখন থামতে হয় অর্থাৎ কিছুটা ব্রেকের মতো কাজ করে। সেম প্লেনের মতোই, প্লেনের কিন্তু দেখবা যে পেছনের দিকেও একটা উঁচু হয়ে থাকে। এটা যদি একটা প্লেন হয় ধরো, যেটা তাদের বক্ষ পাখনা আর এই যে পেছনের দিকে থাকতেছে, এটা অনেক সময় কি বাতাসের বাধার সৃষ্টি করে ব্রেকের জন্য। তো মাছের ক্ষেত্রেও কি নিচে যে শ্রোণী পাখনা আছে এগুলোকে থামতে এবং কি হঠাৎ ঘুরে যেতে। অনেক সময় আমরা দেখি না যে মাছ চলতেছে, চলতে 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 হঠাৎ ঘুরে যায়, তো তার মানে কি ওই জিনিসটা কি তার মধ্যে পানিতে আরো ঘর্ষণ সৃষ্টি করে, তার মানে কি শ্রোণী পাখনাতে মাছের হঠাৎ ঘুরে যেতে সাহায্য করে। আচ্ছা, তো এখন কি আমরা যুগ্ম পাখনা চিনলাম, বক্ষ পাখনা চিনলাম। এখন মাছের আরো দুইটা পাখনা আছে, সেই দুইটার মধ্যে আরেক, এই যে এখানে একটা আছে পায়ুর কাছে, এইটাকে বলা হয় পায়ু পাখনা। পায়ু পাখনা উপরের যে জিনিসটা আছে এই জিনিসটাকে বলা হয় পৃষ্ঠ পাখনা। এটা পৃষ্ঠ পাখনাই তো, যাই হোক, হ্যাঁ পিঠে থাকে পৃষ্ঠ পাখনা। আর এই যে লেজের কাছে যেটা, এটা কিন্তু একটা পাখনা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা। তো মেইনলি মাছের যে প্রধান চলন অঙ্গ সেটা হচ্ছে পুচ্ছ পাখনাটাই। তো এখানে না নরমালি ছবি তো বই দেখলেই বুঝবা, বইতে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট পাখনাগুলো চিহ্নিত করছি, তো মুছে দিলাম। তো এখন আমরা দেখব অযুগ্ম পাখনার মধ্যে কি কি আছে। আচ্ছা, তো অযুগ্ম পাখনার মধ্যে কি কি আছে এটা একটু আমরা দেখি। অযুগ্ম পাখনা মানে কি বিজোড় পাখনা। আর এদিকে আমরা লিখি পাখনা রশ্মি কয়টা। ঠিক আছে, এখন অযুগ্ম পাখনা বা বিজোড় পাখনার মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমরা দেখলাম পৃষ্ঠ পাখনা, পিঠের দিকে যেটা থাকে পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা। আরেকটা জিনিস জানো কি দেখলাম, সেটা হচ্ছে যে পায়ুর কাছে থাকে বা পায়ু পাখনা। তো পৃষ্ঠ পাখনা থাকে পিঠে, পুচ্ছ পাখনা থাকে যে লেজের কাছে, আর পায়ু পাখনা থাকে পায়ুর কাছে। তো এখন পৃষ্ঠ পাখনার সংখ্যা কত? তোমাদের বই অনুযায়ী পৃষ্ঠ পাখনার রশ্মি পৃষ্ঠ পাখনার সংখ্যা একটা, কারণ এর বিজোড়। পুচ্ছ পাখনার সংখ্যা একটাই, পায়ু পাখনার সংখ্যাও একটাই। তো এখন কি অনেক সময় পাখনা গুলিয়ে যায়, এটা মনে রাখার জন্য কি যেখানে প আছে না সেগুলো সব একটা করে, আর প ব্যতীত বাকি সবগুলো দুইটা করে। পৃষ্ঠ পাখনাতে প আছে একটা, পুচ্ছ পাখনাতে প আছে মানে একটা, পায়ু পাখনাতে প আছে মানে একটা। বাট বক্ষ পাখনাতে কি প আছে? বক্ষ পাখনাতে তো ব, এটা আছে দুইটা। শ্রোণী পাখনাতে কি প আছে? না, ওটাতে প নাই, ওটাতে আছে তাও বর্ষা, তো এটাতে কি দুইটা। তো এটা একটা মনে রাখার ট্রিক তোমরা ব্যবহার করতে পারো। তো পৃষ্ঠ পাখনার সংখ্যা কত? পৃষ্ঠ পাখনার সংখ্যা হচ্ছে 15 থেকে 16টা। এবার পায়ু পাখনার সংখ্যা কত? পায়ু পাখনার সংখ্যা হচ্ছে সরি, পায়ু পাখনার রশ্মি সংখ্যা, আমি বারবার পাখনা সংখ্যা বলছি। পৃষ্ঠ পাখনার রশ্মি সংখ্যা হচ্ছে 15 থেকে 16টা, কম বেশি ভ্যারি করে। আর পায়ু পাখনার সংখ্যা রশ্মির সংখ্যা হচ্ছে 7টা। আর যে পুচ্ছ পাখনা সেটা তো অনেক বেশি থাকে, কারণ লেজের দিকে তো আমরা বুঝতেই পারি, এটা থেকে 19টা রশ্মি থেকে 19টা। তো তাহলে কি দেখলাম, পৃষ্ঠ পাখনাতে 15 থেকে 16টা, পায়ু পাখনাতে 7টা এবং পুচ্ছ পাখনাতে থাকে 19টা। তো এখন আমরা পুচ্ছ পাখনার ক্ষেত্রে যে জিনিসটা বললাম, পুচ্ছ পাখনার ক্ষেত্রে এটা হচ্ছে মাছের প্রধান চলন অঙ্গ। এটা এমসিকিউ তে আসে,
প্রধান চলন অঙ্গ সেটা হচ্ছে কি এই পুচ্ছ পাখনা। ঠিক আছে, আচ্ছা তো এইবার কি পায়ু পাখনা। পায়ু পাখনার যে কাজ সেটা তো আমরা দেখলাম যে পায়ু পাখনাটা থাকে কি অ্যাকচুয়ালি মাছের এই নিচে এইটা। হ্যাঁ, তো এই জিনিসটা কি তারা যখন সাঁতার কাটে সাঁতারের সময় কিন্তু অনেক সময় ঢেউ আসে, তো ঢেউ আসে তারপর অনেক বাধা থাকে, তো তারা কিন্তু সাঁতার কাটে মাছরা স্ট্রেট সোজাসুজি, তো তাদের যে সুস্থিতভাবে সাঁতার কাটে এই জিনিসটাতে সহায়তা করে কি এদের এই পুচ্ছ পাখনা, এই জিনিসটা তাদের সাঁতার কাটাতে সহায়তা করে। আচ্ছা এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনার কাজটা কি? পৃষ্ঠ পাখনা পিঠের দিকে থাকে, এটা অবশ্যই হঠাৎ, আচ্ছা পায়ু পাখনাটা মানে সাঁতারে সুস্থিত রাখে, একটু লিখে দিই, সাঁতারে সুস্থিত রাখে। ঠিক আছে, তো এবার কি পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনার ক্ষেত্রে কি পানির নিচে অনেক সময় ঢেউয়ে মাছ কিন্তু হঠাৎ উল্টে যাইতে পারে, বাট তারা যাতে ব্যালেন্সটা রাখতে পারে এই ব্যালেন্সের জন্যই এখানে পৃষ্ঠ পাখনা। তারপরে কি তাদের থেমে যাইতে অবশ্যই বাধা হিসেবেও কাজ করে। আবার কি আরেকটা আমরা দেখলাম যে হঠাৎ ঘুরে যাইতে, এই জিনিসটা কিন্তু আমরা শ্রোণী পাখনার মধ্যেও দেখছি। শ্রোণী পাখনা কিন্তু নিচে থাকে, এটাও যেরকম হঠাৎ ঘুরে যেতে সাহায্য করে এটাও কিন্তু হঠাৎ ঘুরে যেতে সাহায্য করে। মাছ চলতেছে চলতেছে তাদের পাখনা একটু হচ্ছে মানে নড়িয়ে চড়িয়ে আর কি এরা স্পিড কমিয়ে হঠাৎ ঘুরে যাইতে পারে। তো মাছের ক্ষেত্রে যে পাখনার ফ্যাক্ট গুলো দেখলাম, আচ্ছা এটা তো লিখে দেওয়া হয় না তাই না, হঠাৎ ঘুরে যেতে সাহায্য করে, থামতে, আরেকটা যেন কি বললাম, হঠাৎ ঘুরে যেতে সাহায্য করে, থামতে, ও আরেকটা হচ্ছে মাছ যাতে উল্টে যেতে না পারে, উল্টে না যায় যাতে। তো যাই হোক বোঝা গেলেই হলো। তো মাছের ক্ষেত্রে আর কি পাখনার যেই কেস সেটা হচ্ছে এতটুকুই। তো আজকে আমরা যাই হোক মাছের এই পাখনার সম্পর্কে জানলাম। ক্লাসগুলো অবশ্যই বেশি বড় হবে না যাতে ধৈর্য ধরে দেখতে পারো, কারণ কি নরমালি দেখা যায় যে ক্লাসগুলো যদি অনেক হিউজ টাইম করা হয় আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাইতে পারে। তো যেটার জন্য কি আমরা ক্লাসগুলো একটু ছোট করব, বাট ছোট ক্লাসে এক একটা ক্লাস আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করব। তাদের প্রবলেম কি, দরকার হলে আমাদের ক্লাস সংখ্যা একটু বেশি হবে হোক গা। তো অনেক সময় কি দেখা যায় যে মাত্র তোমার 2 ক্লাসে রুই মাছ শেষ করে দেয়, এক একটা ক্লাসে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা করে, ততদূর কনসেন্ট্রেশন থাকে না। তার থেকে কি আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে দরকার হলে রুই মাছের জন্য 5টা ক্লাস দিলাম, আধ ঘন্টা করে বা 20 মিনিট করে। তো ওই 20 মিনিটের কিন্তু 5টা ক্লাস দেখা সহজ, সময় পেলে ফাঁকে ফাঁকে দেখে নেওয়া যায়, বাট ওই এক টানা 2.5 ঘন্টার ক্লাস কিন্তু দুইটা দেখা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক আজকের ক্লাসটা বেশিক্ষণ করব না, এতটুকুই থাকলো। আগামী দিন আমরা রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। কেমন হলো ক্লাসটা তোমরা অবশ্যই জানাবা।